শিক্ষার্থীরা, আশা করি আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা জানি কোভিড-19 কারণে বেশ দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো সেই জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে চাঁদনীর রেদওয়ান আহমেদ কলেজ অনলাইন ক্লাস কার্যক্রম চালু রেখেছে এবং এটা অব্যাহত আছে। তো আমরা অনলাইন ক্লাসগুলো দিচ্ছি এবং আমরা আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখবে, কারণ আমরা কিন্তু জানি না শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ করবে। কারণ করোনা পরিস্থিতি পরিবেশ ভালো না হওয়া পর্যন্ত বা সবাই টিকা আওতায় না আসা পর্যন্ত হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠান করবে না। কিন্তু আমাদের পড়ালেখার কার্যক্রম যাতে আমরা চালু রাখতে পারি সেজন্য আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং আমরা রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি। তো তোমরা জানো কোভিড-19 কারণে তোমাদের যারা 21 সালে পরীক্ষা দিবে তাদেরও শর্ট সিলেবাস দিয়েছে এবং যারা 22 সালে পরীক্ষা দিবে তাদেরকেও শর্ট সিলেবাস দিয়েছে, তাই না? তোমাদের বাংলা প্রথম শর্ট সিলেবাস দিয়েছে, তোমাদের যে গল্প ছিল, কবিতা ছিল, এগুলো কমিয়ে দিয়েছে, কেমন? তো আমরা ওই অনুসারে ক্লাস নিচ্ছি। বিশেষ করে যারা 22 সালে পরীক্ষা দিবে, 21 সালে পরীক্ষা দিবে, তাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে এবং 22 সালে যারা দিবে তাদেরও অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু আছে। সম্ভবত প্রতি শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রাখবে বা চালু থাকবে। তো আমি বিশেষ করে দ্বাদশ শ্রেণী যারা এবার পরীক্ষার্থী তাদের উদ্দেশ্য করে একটা ক্লাস নেব। এই ক্লাসটা ফার্স্ট ইয়ার যারা আছে তাদেরও উপকারে আসবে, কারণ এটা তোমাদের সিলেবাসও আছে। সেটা হলো কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ। তো আমরা জানি আমাদের গল্প আছে, প্রবন্ধ আছে আমাদের গদ্য অংশের মধ্যে। সাধারণত গল্প বোঝাটা পড়াটা সহজ, কারণ এখানে একটা কাহিনী থাকে, তারপরে কিছু চরিত্র থাকে। কিন্তু প্রবন্ধ গল্পের মতো নয়, প্রবন্ধ সাধারণত একটু জটিল এর থেকে। কারণ প্রবন্ধ হলো লেখকের বুদ্ধিদীপ্ত একটি রচনা, অর্থাৎ কোনো সামাজিক প্রেক্ষাপট, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা অর্থনীতি, রাজনীতি এই ইত্যাদি সামাজিক ইত্যাদি বিষয় নিয়ে লেখকের ব্যক্তিগত জীবন অভিজ্ঞতার আলোকে বুদ্ধিদীপ্ত একটা রচনা হলো প্রবন্ধ। প্রবন্ধের সাধারণত গল্পের মতো বা উপন্যাসের মতো কোনো চরিত্র থাকবে না, সেখানে কোনো কাহিনী থাকবে না। ফলে আমাদের প্রবন্ধটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, আসলে লেখক কি বুঝিয়েছে এটা বুঝতে হবে। মূল যে পয়েন্ট অফ ভিউটা, লেখকের একটা উদ্দেশ্য থাকে, একটা প্রবন্ধ লেখার একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, যে আমাদের মূল উদ্দেশ্য যাতে বুঝতে পারে আসলে লেখক এই প্রবন্ধের মধ্যে কি বোঝাতে চেয়েছেন বা কি উপস্থাপন করতে চেয়েছেন। সাধারণত গল্পে কোনো কাহিনী থাকবে না, প্রবন্ধে কোনো কাহিনী থাকবে না, প্রবন্ধে কোনো চরিত্র থাকবে না। ফলে আমাদের খুব মনোযোগ সহকারে এই প্রবন্ধটি পড়তে হবে। তো তোমাদের সাধারণত কাজী নজরুল ইসলাম আমরা জানি বাংলা সাহিত্যে একজন অনন্য শিল্পী বা অনন্য কবি বা লেখক, যাকে বিদ্রোহী কবি বলা হয়। তো এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তোমাদের একটি কবিতা আছে সাম্যবাদী, আর একটি প্রবন্ধ আছে আমার পথ। তো আজকে আমি তোমাদের আমার পথ প্রবন্ধটি নিয়ে আলোচনা করবো, কেমন? তাহলে আমার পথ প্রবন্ধ। আমার পথ, এই আমার পথ কার লেখক, কে লেখক? কাজী, নামে ভুল করবো না, লেখক কবি সাহিত্যিকদের নামে কখনো ভুল করবো না। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। তো আমি তোমাদের আর একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে তোমাদের জন্ম মৃত্যু সাল কিভাবে বের করতে হয়। সাধারণত আমরা যেগুলো একটা মুখস্থ রাখবো, হয় ইংলিশ না হয় বাংলা। এইগুলো থেকে 593 বছর, যদি ইংলিশ সাল জানা থাকে 593 বিয়োগ দিবে, ইংলিশ সাল দেখবে বা 593 বছর বিয়োগ দিবে, তাহলে বাংলা সালটা বের হবে। কারণ বিখ্যাত কবি সাহিত্যিকদের জন্মসাল বাংলার পাশাপাশি ইংরেজির পাশাপাশি বাংলাও আসে। যেহেতু কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, আমার জাতীয় কবি, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তাদের সম্পর্কে শুধু বাংলা ইংলিশ না, বাংলা অনেক সময় আসে, যেহেতু বাংলা কত সালে, হ্যাঁ, এগুলো আসে। তো 593 ইংরেজি সাল থেকে 593 বছর বিয়োগ করলে বাংলা সাল বের হবে, আর বাংলা সালের সাথে 593 যোগ করলে ইংলিশ সাল বের হবে, কেমন? তো আমরা জানি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে একজন অনন্য কথা শিল্পী, তাকে আমরা বিদ্রোহী কবি অভিহিত করি। তার উপাধি কি? যেমন কাজী নজরুল ইসলামের উপাধি হলো কি, যে বিশ্বকবি। জসীমউদ্দীনের উপাধি কি? পল্লী কবি। আর কাজী নজরুল ইসলামের উপাধি কি? বিদ্রোহী কবি। কেন বিদ্রোহী কবি বলা হয়? কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের বিরুদ্ধে নয়, শুধু আমরা জানি ব্রিটিশদের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের দ্রোহ বা প্রতিবাদ ছিল অনন্য। তার এই প্রতিবাদ শুধু ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে ছিল না, মূলত এই দেশীয় যে সামাজিক কুপ্রথা আছে, সামাজিক রীতিনীতি আছে, বৈষম্য আছে, এগুলোর বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ সতত দ্বারাই প্রবাহিত হয়েছে। কাজী নজরুল ইসলাম মূলত কি, আমি বলছি যে শুধু ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে তিনি বিদ্রোহী কবি নয়, তিনি মূলত সামাজিক অন্যায়, অত্যাচার, অসাম্য এগুলোর বিরুদ্ধেই কি করেছিল? প্রতিবাদ করেছিল, বিদ্রোহ করেছিল। এই জন্য কাজী নজরুল ইসলাম কি বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়। তো কাজী নজরুল ইসলামের জন্মসালটা আমরা জেনে নিই। জন্মসালটা
জন্মসালটা খুব একটা সুন্দর, 1899 দুইজন কবি জন্ম হয়েছে। 1899 কাজী নজরুল ইসলাম আর হলো জীবনানন্দ দাশ, খুব মনে রাখবা। 1899 25শে মে, কত তারিখটাও মনে রাখবো, হ্যাঁ 25শে মে, 25শে মে। তাইলে জন্ম কত সালে? 1899 25শে মে। আমরা জন্ম মৃত্যুগুলো একটু জেনে নিই। আর মৃত্যু হলো কত সালে? মৃত্যু হলো 1976 সালে, 1976 সালে 29শে আগস্ট। দেখো তো মাসে একটা মিল আছে, ওটা হলো কত সালে? 25শে মে, আর হলো 29শে আগস্ট হলো মৃত্যু কত সালে? 1976 সালে। 76 সালে আবার দুইজন বিখ্যাত কবি জন্ম মৃত্যুবরণ করেছিল, এক হলো কাজী নজরুল ইসলাম আর এক হলো জসিমউদ্দিন, কবি পল্লী কবি জসিমউদ্দিন, দুজনেই 76 সালে মৃত্যুবরণ করেছিল। তাহলে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? 1899 সালে 25শে মে, আর মৃত্যু কত সালে? 1976 সালে 29শে আগস্ট। যেমন এই দুটা। তো বলছিলাম যে বাংলা সাল, বাংলা সালটা কি হবে? বাংলা সালটা এই 1899 থেকে 593 বিয়োগ দিবে, কত দিবে বিয়োগ? 1899 সাল থেকে 500 বিয়োগ দিলে যে সালটা বের হবে, এটা কি শুধু এটা নেই, 593 বিয়োগ দিবে, কেমন বিয়োগ, খেয়াল রাখবা। 593 বাংলা সাল বেরোতে ইংরেজি সাল থেকে বিয়োগ দিতে হবে। আর মাস তারিখ এটা আলাদা, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, শুধু সালটার কথা বলছি। তাহলে কি 1899 সালের সাথে, অর্থাৎ ইংরেজি সাল থেকে 593 বছর বিয়োগ দিবে, তাহলে বিয়োগ দিয়ে যে সংখ্যাটা বেরোবে এটা হলো বাংলা সাল। হ্যাঁ বাংলা সাল, তাহলে আমরা পেলাম। তারপর ঠিক মৃত্যু সালে আর কি 1976 সাল থেকে দিবা 593 বিয়োগ দিবা, তাহলে যে সালটা বেরোবে ওটা হলো মৃত্যু সাল। তবে যেহেতু বিখ্যাত কবি, আমরা বাংলা তারিখটা আমি তোমার বের করবা, আমি শুধু বাংলা তারিখটা বলে রাখি। তিনি 11ই জ্যৈষ্ঠ, হ্যাঁ 11ই জ্যৈষ্ঠ কি করেছিল? জন্ম করেছিল, হ্যাঁ 11ই জ্যৈষ্ঠ 1305। এটা থেকে বিয়োগ দিলে দেখবা 1899 থেকে 593 বিয়োগ দিলে 1300 কি বেরোবে? 1305 বেরোবে, হ্যাঁ 1305, 1306 দেখবে, হ্যাঁ 1306। তাহলে 1306 কত? 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন, কেমন? আর তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 12ই ভাদ্র, হ্যাঁ 1900 12ই ভাদ্র 1383। তাইলে আমরা মোটামুটি পাইলাম 11ই জ্যৈষ্ঠ হলো বাংলা সাল, বাংলা তারিখ। এটা অনেক সময় পরীক্ষা আসে, যেহেতু বিখ্যাত একজন কবি, জাতীয় কবি, ফলে ওনার বাংলা সালটা অনেক সময় আসে। তাহলে কি 1306 বা 1305 একটু বিয়োগ দিয়ে দেখবা, 1306 কত? 11ই জ্যৈষ্ঠ। আর বাংলা কি 1800, ইংরেজি হলো 1899, হ্যাঁ সালের কত? 1899 সালে, হ্যাঁ 1899 সালে জন্ম 25শে মে, কত? 25শে মে। তাহলে কি 1899 সালের 25শে মে ইংরেজি জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। আর বাংলা কত? 593 বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে যে সালটা বেরোবে এই সালটা 1305, হ্যাঁ তারিখ হলো কি 11ই জ্যৈষ্ঠ। যেহেতু বিখ্যাত কবি এই জন্য, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ, আমাদের দেশে দেখবা 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী খুব ধুমধামের সহিত পালন করা হয়, কাজী নজরুল ইসলামেরও পালন করা হয়। তাহলে মৃত্যু কত সালে? 1976 সালে। তাহলে কত? 29শে আগস্ট। আর বাংলা কত সালে? কত? 1383 সালে 12ই ভাদ্র, হ্যাঁ 12ই ভাদ্র। এই তার মাসটাকে মনে রাখবো, বাংলা মাসটা অনেক সময় পরীক্ষা আসে। তাহলে কাজী নজরুল ইসলাম আমরা জানি জন্ম মৃত্যু। আর তার বাবার নাম হলো কাজী ফকির আহমেদ, কাজী ফকির আহমেদ। আমি একটু মৌখিকভাবে বলছি, তার মায়ের নাম, তার বাবার নাম কি? কাজী ফকির আহমেদ। আর মায়ের নাম হতো জাহেদা খাতুন। তার মানে কাজী নজরুল ইসলামের জন্ম কোথায় ছিল? বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশে জন্ম ছিল না, তখন বাংলাদেশ অনেক বড় ছিল। বর্তমান কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা সব মিলিয়ে হচ্ছে একটা বাংলা প্রদেশ ছিল, বঙ্গপ্রদেশ। তো এই বাংলাদেশে বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম করেছিল। তাহলে বর্তমান কোথায় পড়ছে? ভারতে পড়েছে। আসলে বিখ্যাত কবিদের, সাহিত্যিকদের জন্ম ভারতে, বিশেষ রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পর কাজী নজরুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এসে তাকে করে এই দেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
তো উনি মৃত্যুবরণ করেছিলেন কত? 1976 সালে। তো আরো কিছু তথ্য তোমাদের জানতে হবে, এগুলো কিসের জন্য? জ্ঞান এবং কি বহু নির্বাচন অভিক্ষার জন্য। তাই কাজী নজরুল ইসলামের মায়ের পিতার নাম কি? এই কাজী ফকির আহমেদ। আর এই ফকির বলতে আবার ওই ফকির না, ঠিক আছে? নামে প্রথমে এরকম ছিল ফকির আহমেদ, কাজী ফকির আহমেদ। আর মায়ের নাম কি? জায়েদা খাতুন। তো কাজী নজরুল ইসলামের অর্থাৎ শৈশবকাল থেকেই তিনি দুঃখ দারিদ্র কষ্টের মধ্যে বড় হয়েছেন। তো তার অভাব অনটন ছিল এবং আমরা জানি সে মক্তবেও কি ছিল, মক্তব্য সে কিছু পড়ালেখা করিয়েছিল, অর্থাৎ মক্তব্য সে পড়ালেখা করেছিল এবং করিয়েছিল। একটা সময় সে নেটুর দলে যোগদান করে অভাব অনটনে, তারপরে যখন তার বাবা মারা যায় তখন তারা কি নেটুর দলে যায় এবং এই একটা ভবঘরে জীবনযাপন করেছিল। অনেক ঘটনা আমরা জানি। তিনি মনির সিং কোথায় গিয়েছিলেন, ত্রিশালে গিয়েছিলেন, ওখানে একজন দারোগা তাকে তাকে কীভাবে আগ্রহী করলো আরও পড়ালেখার জন্য। তিনি বেশি পড়াশোনা করেন নাই, যেমন অর্থাৎ নবম শ্রেণী পর্যন্ত, এবং অনেক বলা হয় যে অ্যাসিড নির্বাচনী টেস্ট পরীক্ষা দিয়েছিল কিন্তু অ্যাসিড পরীক্ষাটা দেওয়া হয়নি। তাহলে কাজী নজরুল ইসলামের আমরা জন্মসাল জানলাম, মৃত্যুসাল জানলাম, এবং তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ, আর মায়ের নাম কি? জায়েদা খাতুন। তো তার জন্মসাল কোথায়? যে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে, পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে, যেমন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, বর্তমান পশ্চিমের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে আসানসোল মহকুমা, যেমন চুরুলিয়া গ্রামে মনে রাখবা। বাবার নাম পিতার নাম বললাম। তারপরে আসো তার সাহিত্য কর্ম। এই হলো কাজী নজরুল ইসলামের মোটামুটি আমরা জন্ম মৃত্যুর সাল জানলাম। কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্মগুলো আমরা জানি। সাহিত্য কর্ম, সাহিত্য কর্ম। তার আমরা জানি কবি হিসাবে তিনি বিখ্যাত, একজন কবি। তার বিখ্যাত কবিতা হলো কি? বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা। কিন্তু বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল? আমি তোমাদেরকে এই জন্য বলছি যে বিদ্রোহী কবিতা হলো, দেখো অন্যতম কাব্যগ্রন্থ কি? তার অন্যতম হলো অগ্নিবীণা। অগ্নিবীণা, সাম্যবাদী, হ্যাঁ সাম্যবাদী, আর সিন্ধু হিন্দু, সিন্ধু হিন্দু, দেখ অনেক কাব্যগ্রন্থ, প্রায় 20টা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম লিখেছেন। তো আমরা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা, সাম্যবাদী। এই সাম্যবাদী এই দুটা খুবই বিখ্যাত। এক হলো সাম্যবাদী, এখন তোমার এই সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে তোমাদের সাম্যবাদী কবিতাটি নেওয়া হয়েছে। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাব্যের অন্তর্ভুক্ত মূলত এই যে তোমাদের কবিতাটি বললাম, বিখ্যাত কবিতা কি? বিদ্রোহী কবিতা। পরীক্ষা আসতে পারে বিদ্রোহী কবিতার কোন কাব্যের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এবং কাজী নজরুল ইসলামের বলা হয় যে প্রথম কাব্যগ্রন্থ হলো এই অগ্নিবীণা। অগ্নিবীণা 12টি কবিতা আছে, এর মধ্যে অন্যতম একটি কবিতা হলো বিদ্রোহী কবিতা। তাহলে বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। আর সাম্যবাদী কাব্যগ্রন্থটা তোমাদের আছে, সাম্যগ্রন্থ কাব্যগ্রন্থ থেকে একটি নাম কবিতা হলো সাম্যবাদী, আর ওই কবিতাটা তোমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত আছে। তারপরে সিন্ধু, এরকম 20টা কাব্যগ্রন্থ রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। যেমন তা আমি তোমাদেরকে সব কিছু বললাম না, কিছু বললাম। তারপরে আসো উপন্যাস। তিনি 3টি মাত্র উপন্যাস লিখেছেন। কয়টি? মাত্র 3টি উপন্যাস লিখেছেন। হ্যাঁ, একটা হলো কি? মৃত্যু ক্ষুধা, এই মৃত্যু ক্ষুধা। তারপরে হলো মৃত্যু ক্ষুধা, কোহেলিকা, কোহেলিকা, হ্যাঁ কোহেলিকা। 3 নম্বর হলো বাদনহারা, বাদন। তাহলে কাজী নজরুল ইসলাম কয়টি কাব্যগ্রন্থ রচনা করেছেন? মাত্র 3টি উপন্যাস হয়েছে। আর 20টি কাব্যগ্রন্থ, আর উপন্যাস হলো মাত্র 3টি। এর মধ্যে তার বিখ্যাত উপন্যাস হলো মৃত্যু ক্ষুধা। তারপরে আসো গল্পগ্রন্থ। গল্পগ্রন্থ হলো ব্যথার দান, ব্যথার দান। তারপর হলো রিক্তের বেদন। তারপর হলো শিউলি মালা, শিউলি মালা, হ্যাঁ আঁকা শিউলি মালা।
শিঙ্গিমালা। তারপরে আসো প্রবন্ধ। প্রবন্ধ প্রবন্ধ হলো যোগবাণী। 2 নম্বর হলো দুর্দিনের যাত্রী। 3 নম্বর হলো রুদ্র। তারপরে হলো 4 নম্বর হলো রাজবন্দি জবানবন্দি। হ্যাঁ, রাজবন্দি জবানবন্দি। যোগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল এবং রাজবন্দি জবানবন্দি, এই হলো প্রবন্ধ, বিখ্যাত প্রবন্ধ। হ্যাঁ, এগুলো বিখ্যাত। তাহলে আমি দুটো উপন্যাস বললাম, একটি কাব্যগ্রন্থের নাম বললাম, কয়েকটি প্রবন্ধের নাম বললাম। এই প্রবন্ধগুলো জানতে হবে। এবং আমাদের এই যে পাঠ্য বইয়ে যে প্রবন্ধটি আমাদের আছে, এই প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ নেওয়া হয়েছে এইটাও জানতে হবে। কারণ কি তোমাদের জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী অভিজ্ঞায় এগুলা পরীক্ষায় আসে। এখন আসো যে আমরা জানি যে কাজী নজরুল ইসলামের এই যে আমার পথ, খেয়াল করবা, আমার পথ। কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটির নাম কি? আমার পথ। এটা হলো তোমাদের পাঠ্য। এই আমার পথ প্রবন্ধে আসলে মূল বিষয়বস্তুটা কি আমরা একটু হালকা বা একটু আলোচনা করি। সাধারণত তোমরা যে কোনো পাঠ হবে, আমি জানি যে আমি তোমাদেরকে আগেও বলেছি, যে কোনো পাঠ আলোচনা করার আগে বা পড়ার আগে তোমরা পাঠ পরিচিতির মধ্যে চলে যাবো আগে। হ্যাঁ, পাঠ পরিচিতির মধ্যে কি ওই গল্প বলো, ওই প্রবন্ধ বলো, কবিতা বলবো, তার চুম্বক অংশটা মূলত ওই বিষয়টা তুলে ধরেছে। যে গল্পটার, যে উপন্যাসটার, কবিতা বলো, তার চুম্বক অংশ বা পয়েন্ট অফ ভিউটা পাঠ পরিচিতির মধ্যে কি থাকে উপস্থাপন করা হয়। সাধারণত প্রথম পর্ব লেখক পরিচিতি পড়ার পরে গল্পটা, প্রবন্ধটা স্কিপ রেখে একটু বাদ দিয়ে তারপর চলে যাওয়া কোথায়? পাঠ পরিচিতির মধ্যে গিয়ে পড়বা। পাঠ পরিচিতির মধ্যে পড়লে সুবিধা হলো কি ওই পাঠ সম্পর্কে তুমি একটা পূর্ব ধারণা লাভ করবে, যে আসলে এই গল্পটা বা এই প্রবন্ধটা বা এই কবিতাটা, এটার যে বিষয়বস্তুটা কি, ওই বিষয়বস্তুটার যে চুম্বক অংশ সেখানে পাঠ পরিচিতির মধ্যে থাকে। তো আমার পর প্রবন্ধটা মূলত একটা রাজনৈতিক অভিবাসন ছিল। কাজী নজরুল ইসলাম কি রাজনৈতিক একটা অভিবাসন করে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবস্থায় এই দেশের কি অবস্থা ছিল, তারপরে এই দেশের মানুষ কতটা মানে ভ্রান্ত পথে ছিল, এই বিষয়গুলো আমাদের এই দেশীয় নেতাদের কিছু যে নেতৃত্বের ভুল দেওয়া আছে, নেতৃত্বের ভুল এবং আমাদের নেতৃত্বকে অনুসরণ করার ক্ষেত্রে আমাদের এই দেশের ভুল, এই ভুলের কারণে যে আমরা দীর্ঘদিন ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবলে পতিত হয়েছি, তার কারণ এবং এই দেশের রাজনৈতিক নেতাদের কিছু দুর্বলতা এই প্রবন্ধে তুলে ধরেছে। বিশেষ করে তোমরা যুবকদের ক্ষেত্রে, ঠিক আছে, এটা তোমরা যুবকদের উদ্দেশ্যে লেখকের এটা বলা যায়। ধরো তোমাদের যারা এই ইন্টারমিডিয়েট আছো, যারা কেন তোমাদের এই পাঠ্যটা উচ্চ মাধ্যমিকে দেওয়া হয়েছে, এগুলো কারণ আছে। কারণ আমরা যখন এসএসসি পাস করে একটা উচ্চ মাধ্যমিকে আসি, তখন কিন্তু আমরা সাধারণত এসএসসিটা পাস করি পারিবারিক গণ্ডির মধ্যে, অর্থাৎ পরিবার থেকে এসএসসি পাস করি। কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েট উঠি, কলেজে আসি, কেউ হোস্টেলে থাকে, কেউ মেসে থাকে, কেউ বাড়ি থেকে আসা যাওয়া করলেও তার চিন্তা চেতনার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসে। এই সময় মানুষ কি হয়? ভ্রান্তগত হয় বা পথভ্রষ্ট হয়, বেশিরভাগ পথভ্রষ্ট হয়। তো তোমরা যাতে পথভ্রষ্ট না হয়, তোমাদের যাতে সঠিক পথ তোমরা নিজেদের পথ আবিষ্কার করতে পারো, নিজেদের পথটা নিজেরা বাছাই করতে পারো, চিনতে পারো, সেই বিষয় মূলত এই আমার পথ প্রবন্ধে লেখক তুলে ধরেছেন। কারণ আমাদের সামনে অনেক পথ থাকবে, হ্যাঁ, আমাদেরকে আমাদের সবাইকে এক একটা পথ দেখাবে। কাজে এটাই বুঝাচ্ছে আমাদেরকে বিভিন্ন জনের বিভিন্ন পথ দেখাবে, কিন্তু আমিকেই আমার সঠিক পথটাকে খুঁজে নিতে হবে, বেছে নিতে হবে। এই হলো মূলত এই প্রবন্ধের মূল বিষয়বস্তুটা। এই বাঙালি জাতি যখন নানান পথভ্রষ্ট হয়ে গেছিল, জাতি যখন নেতৃত্বের ভুলের কারণে যখন তারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হচ্ছিল, তখন কাজী নজরুল ইসলাম আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আমাদের ভুলগুলা কোথায়, আমাদের এই ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্তির জন্য আমাদের কি করণীয়। আসলে আমাদের পথগুলো আমাদের আবিষ্কার করতে হবে। আমাদের বর্তমান সমাজও এরকম যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে, আমাদেরকে অনেক রাস্তা থেকে বলবে এটা এই রাস্তা যাওয়া ভালো হবে, কিন্তু মূলত কাজী নজরুল ইসলাম দেখিয়েছিলেন যে আমাদের পথ আমাদেরকেই বেছে নিতে হবে, কোনটা আমার জন্য মঙ্গল, কোনটা আমার জন্য ভালো হবে, সেটা আমারই বিবেক বুদ্ধি দিয়ে কি করতে হবে, বিচার করতে হবে। কাউকে বলা, যে কাউকে নমস্কার করা বা কাউকে তোয়াজ করা, কারোর পথ অনুসরণ করা, এটা না, বরং আমার ব্যক্তিত্ব, আমার মেধা, আমাদের চিন্তা চেতনা, এগুলো প্রয়োগ ঘটিয়ে আমার রাস্তাটাকে আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ধরো আমাদের
তোমাদের সামনে অনেকগুলা রাস্তা, কেমন? এই অনেকগুলা রাস্তা, তুমি ব্যক্তি হলো এটা একটা, তুমি ব্যক্তি হলো এটা, তোমার রাস্তা অনেক অনেক পরামর্শ দিবে, তুমি এই রাস্তা যাও, তুমি এই রাস্তা যাও, তুমি এই রাস্তা যাও, তুমি এই রাস্তা যাও, তুমি এই রাস্তা যাও। কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে, বা তোমাকেই তোমার বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে আসলে তোমার জন্য তোমার পথ কোনটা সঠিক হবে। ঠিক আছে, আমার পথটা আমাকেই খুঁজে বের করতে হবে। তো কাজী নজরুল ইসলাম কিছু যুক্তি দিয়ে মানে এই প্রবন্ধের মধ্যে তুলে ধরেছে যে আমাদের পথ আমাকেই বেছে নিতে হবে। আমার এই নির্দিষ্ট পথে, সত্যের পথে চলতে গেলে তোমাকে অনেক বাধা প্রতিবন্ধ আসবে, অনেক সমালোচনা আসবে, নিন্দা আসবে, তবু এইগুলাকে অতিক্রম করে আমার সঠিক রাস্তায় আমাকে যে এগিয়ে যেতে হবে, যেটা হলো সত্যের পথ, সুন্দর পথ। যেমন সত্য সুন্দর পথ এই প্রবন্ধে লেখক আমাদেরকে দেখিয়েছিল। এখানে আমার পথ বলতে কিন্তু লেখকের একক না, হ্যাঁ, এখানে আমার বলতে আমরা, এখানে ব্যক্তি আমি হতে পারি, ব্যক্তি তুমি হতে পারো। তাহলে আমাদের পথটাকে আমাদেরকেই বেছে নিতে হবে। কেমন? রাজনৈতিক কিছু বক্তৃতার মধ্য দিয়ে লেখক এই বিষয়টা উপস্থাপন করেছে যে ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা এই দেশকে শাসন করেছিল, আমাদের কিছু নেতৃত্বের ভুলের কারণে আমরা যে ভ্রান্ত পথে যাচ্ছিলাম, মানে কেউ যখন বলছে আসো সবে আমরা চলে গেছি, কিন্তু আমরা বিচার করে নেই কেন যাব, আমাদের কি করণীয়। আমাদের এই নেতৃত্বের ভুলের কারণে আমরা প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে ছিলাম। তো লেখক এই রাজনৈতিক বিভিন্ন কথার মধ্যে দিয়ে আমাদের বিশেষ করে তোমাদের যুবক সমাজদেরকে, যারা তরুণ, তাদেরকে দেখিয়েছে যে আসলে সবসময় আমাদের প্রতি আমাদের আবিষ্কার করে নিতে হবে, কারোর মতে আমাদের চলা উচিত নয়। আর সত্যের পথে চলতে গিয়ে অনেক সত্যের পথে চলতে গেলে তোমাকে অনেকে উদ্ধত ভাবতে পারে যে ছেলেটা উদ্ধত, অহংকারী, উশৃঙ্খল, বিশৃঙ্খল এরকম ভাবতে পারে, কিন্তু না, তোমাকে তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে, সত্য সুন্দরের পথে পৌঁছাতে গেলে এগুলো তোমাকে তোয়াক্কা করলে হবে না, তোমাকে তোমার সঠিক রাস্তায় যেতে হবে। আর এই রাস্তায় যেতে গেলে তোমাকে অনেক দাম্ভিক ভাবতে পারে। তো লেখক এটাও বুঝেছে যে দাম্ভিকতা ভাবলেও ওটা তোমাকে কি ওই মিথ্যা অভিনয়ের চেয়ে, মিথ্যা বিনয়ের চেয়ে কি সত্য, এই দাম্ভিকতা অনেকটা ভালো। এটা বলছে আমাদের সত্যের পথে আমাদের যেতে হবে। সাধারণত সত্যের পথ কখনই কি সহজ নয়, সত্যের পথ সবসময় কণ্ঠকাকীর্ণ, এটার মধ্যে বাধা থাকবে, বিপত্তি থাকবে, আর এই বাধা বিপত্তি অতিক্রম করে আমরা সত্য সুন্দর পথে এগিয়ে যেতে হবে। তাইলে আমার পথ প্রবন্ধের মূল বিষয়বস্তুটা হলো এইটা, কেমন? তাহলে আমার পথ প্রবন্ধে কি, আমার পথ প্রবন্ধে মূলত লেখক আমাদের যে পথ, নিজেদের পথে আবিষ্কার করতে হবে সেই বিষয়টিকেই তুলে ধরেছেন। সবসময় খেয়াল রাখবা, আমরা অন্ধ অনুসরণ করলে আমরা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের বিবেক বুদ্ধি দিয়ে, আমাদের চিন্তা শক্তি দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমার জন্য কোনটা সত্য পথ এবং কোনটা ন্যায়ের পথ, আর সেই সত্য ন্যায়ের পথে চলতে হবে। আর সত্য এবং ন্যায়ের পথে চলতে গেলে নানান বাধা আসবে, নানান বিপত্তি আসবে, নানান সমালোচনা আসবে। এই সমালোচনা অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যাবে। যেমন আমাদের সমাজে এরকম আছে, কেউ যদি উচিত কথাটা বলে, যেমন উচিত কথাটা সবসময় ঠাস ঠাস করে বলা হয়, কারণ এখানে মিথ্যা বলার মতো অভিনয় থাকে, কিন্তু সত্য বলার মধ্যে কোনো অভিনয় থাকে না। সত্য বলাটা সবসময় স্পষ্টবাদী হয়। লেখক ওখানেই বলছে যে স্পষ্টভাষী মানুষ সম্পর্কে প্রশংসা করে গেছে। তুমি সত্যের পথে চলতে গেলে নানান বাধা আসবে, বিপত্তি আসবে, নানান সমালোচনা আসবে, কিন্তু তবুও তোমাকে সত্যের পথে এগিয়ে যেতে হবে। তোমাকে নিজে আবিষ্কার হতে হবে তোমার জন্য সত্যের পথ কোনটা, তোমার জন্য সত্য সুন্দরের পথ কোনটা। আর এই সত্য সুন্দরের পথ লেখক আমাদেরকে এই সমালোচনা প্রবন্ধের মাধ্যমে কিছুটা দেখিয়েছেন, কিছুটা বৈশিষ্ট্য সত্যের পথগুলো তুলে ধরেছেন। কিছু রাজনৈতিক কথা মধ্যে মূলত এটা, এই প্রবন্ধ ছিল একটি রাজনৈতিক অভিব্যক্তি এবং এই রাজনৈতিক অভিবাসন ছিল। এই রাজনৈতিক অভিবাসনটাই মূলত পরবর্তী লেখকের একটা প্রবন্ধ গ্রন্থে স্থান পেয়েছে। আর এটা তোমাদেরকে পাঠ্য করেছে সরকার, বিভিন্ন বাস্তবতার নিরিখে এই পাঠ্যটা করা হয়েছে। এই পাঠ্যটা সত্যিকার অর্থে সময় উপযোগী, কেন আমরা অনেক সময় আমাদের তরুণ সমাজ, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট ওঠো, তরুণ সমাজ নানান পথ ভ্রষ্ট হয়ে যায়। দেখবো তোমাদের বন্ধুদের মধ্যে কেউ সিগারেট খায়, তুমি তার সাথে মিশছো, 2 দিন 3 দিনের মাথায় সে বলবে আর তুইও একটা টান দে, এরকম ভাবে তুমি মিথ্যা বা একটা অশুভ পথে চলে যেতে পারো। তাই এই সময়টা খুব সতর্ক হবে। এমনিতে আমাদের শিক্ষা জীবনে এই ইন্টারমিডিয়েট লাইফটা খুবই গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিক জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, পাশ করেছো এসএসসি, বেশ ভালো, তুমি যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারো, হ্যাঁ, সমস্যা নেই। এটা রেদন কলেজে হোক, মাদাই কলেজে হোক, কিংবা নিমসা কলেজে হোক, যে কোনো একটা কলেজে তুমি ভর্তি হতে পারো। কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার পরে তোমার কি করতে হবে? একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমার কি করতে হবে? ওখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে ওখানে ভর্তি হতে হবে। তাই ইন্টারমিডিয়েট লাইফটা এই কারণে ইম্পর্টেন্ট, খুবই। এটা বলা হয় যে স্টুডেন্ট জীবনের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড। এটা এই সময়টা যদি তুমি খারাপ করো, তার মানে তুমি খারাপ হয়ে গেছো, তোমার লাইফ নষ্ট হয়ে গেছে, তুমি আর সামনে এগোতে পারবে না। আর এই লাইফে অনেকে আছে এসি খারাপ করেও কঠোর পরিশ্রমের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে সেই ইন্টারমিডিয়েট ভালো করার মাধ্যমে সে জায়গা গেছে, পরবর্তী উচ্চশিক্ষা ভালো জায়গায় চান্স পেয়েছে এবং সে ভালো পড়াশোনা করেছে এবং চাকরি জীবনও সে খুব ভালো করেছে। তার
তার মানে ইন্টারমিডিয়েট লাইফটা কিন্তু তোমরা খুবই গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে, প্রত্যেকটা বিষয়কে গভীরভাবে চিন্তা করতে হবে যে আমি কোন রাস্তায় এগিয়ে যাচ্ছি, আমার জন্য কোন রাস্তাটা সঠিক হবে, আমার জন্য কোন রাস্তাটা শুভ হবে। এই বিষয়টা তোমাদের সবসময় বিবেচনা করতে হবে। কেমন? আর এই আমি বারবারই বলছি, ইন্টারমিডিয়েট সময় কিন্তু নানান ধরনের বিভ্রান্তি তোমাদের মধ্যে আসবে, নানান ধরনের ভ্রান্ত পথ তোমাদের সামনে থাকবে। আর তোমাদের পথটাকে তোমাকেই বেছে নিতে হবে এবং ওই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে সত্য ন্যায়ের পথে যেতে হবে, কোনো মিথ্যা অভিনয়ের মধ্য দিয়ে সম্ভব নয়। যেমন তোমরা আশা করি বাসায় পড়াশোনা করবে। তো আমি তোমাদেরকে কিছু জ্ঞান আর কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিই। কেমন? তোমাদেরকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিই আমি। আর আমার তো প্রবন্ধ সবসময় আমি তোমাদেরকে বলছি যে কোনো পাঠ আলোচনা করার আগে সবার আগে লেখক পরিচিতি করবা। যেমন আমি লেখক পরিচিতি বলেছি, লেখকের জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু, কিছু কিছু কবি সাহিত্যিকদের পড়লে তোমাকে এটা যদি ডিটেলস পড়ো তাহলে তোমার আর পড়তে হয় না। তোমার সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের, আমার পথ কাজী নজরুল ইসলামের, তাহলে কাজী নজরুল ইসলামের সঙ্গে তুমি ডিটেলস জানো, তাহলে তোমাকে আলাদা আলাদা পাঠ পরিচিতি পড়ার দরকার নেই। তো যে কোনো গল্প কবিতা পাঠ পরিচিতি পড়বা, তারপরে সরব পাঠ করার আগে তুমি লেখক পরিচিতির মধ্যে চলে যাবা, পাঠ পরিচিতির মধ্যে চলে যাবা। পাঠ পরিচিতি কেন পড়বা? কারণ তুমি গল্প সম্পর্কে কবিতা সম্পর্কে পূর্ব ধারণা লাভ করবে। মূলত ওই গল্পের কবিতার মূল যে চুম্বক অংশটা বা এটার যে প্রতিপাদ্য বিষয়টা সেটা পাঠ পরিচিতির মধ্যে থাকে। তো আমার প্রবন্ধ পাঠ পরিচিতি করার পরে, লেখক পরিচিতি পড়ার পরে তোমরা সরব পাঠ করার আগেই চলে যাও পাঠ পরিচিতির মধ্যে। তাহলে পাঠ পরিচিতি পড়ার পরে তোমরা সরব পাঠ করবে, অর্থাৎ পুরো প্রবন্ধটা গল্পটা সুন্দরভাবে পড়বা। পড়ার পরে তোমরা কিছু শব্দার্থ আছে, কিছু শব্দার্থ জানবা, কারণ অনেক সময় শব্দার্থ আসে পরীক্ষায়, জ্ঞানমূলক হোক কিংবা বহু নির্বাচন অভিজ্ঞ হোক, ওখানে জ্ঞানমূলক কিছু প্রশ্নও আসে এবং বহু অভিজ্ঞ কি আছে, তোমার কিছু শব্দার্থ আসে। তো শব্দার্থ আমরা জানবো। আর বহু নির্বাচনের অভিজ্ঞা ক্ষেত্রে তোমাদের বারবার সহকারে সাধারণত এসএসসি তোমাদের সেকেন্ড পার্ট কি ছিল? বহু নির্বাচনের অভিজ্ঞা ছিল। কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের ফার্স্ট পার্টে শুধু কি আছে? বহু নির্বাচনের অভিজ্ঞা আছে, সেকেন্ড পার্টে কিন্তু অভিজ্ঞা নেই। ফলে ফার্স্ট পার্টে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন অনেকেই আছে যে বাংলা ফেল করে ফেলে শুধু এই বহু নির্বাচন অভিজ্ঞতা নৈর্বৃত্তিকে ফেল করার কারণে। তো তোমরা সতর্ক থাকবে। তো আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেবো। কেমন? আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্ন তো সব কিছু লিখতে পারবো না বোর্ডে। তো আমি তোমাদেরকে সাধারণত ফেসবুকে আমাদের কলেজে যে আইডি আছে ওই আইডিতে এই আমার পথ প্রবন্ধ থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়ে দেবো। তোমরা বাসায় গল্পটি পড়ার পরে এই অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বা। কেমন? আর তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা ক্লাস আরও কীভাবে নিলে প্রাণবন্ত হয়। আমরা তোমাদের ক্লাস নিতে আগ্রহী। তোমরাও যদি একটু ক্লাসগুলো দেখো তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের স্টুডেন্টরা ক্লাসগুলো দেখছে, আমরা আরও ক্লাসগুলো আরও প্রাণবন্ত বা চুম্বক অংশ আরও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবো। তো এই তোমরা যেহেতু কোভিড-19 সবাই বাসায় থাকবে, বাসায় থেকে পড়াশোনা করবে। তো এই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।